শুরু করছি রকিব হাসানের লেখা ৩ গোয়েন্দা সিরিজের সিংহের গর্জন। প্রথম প্রকাশ জানুয়ারি ১৯৯২। শুরু হচ্ছে সিংহের গর্জন এর প্রথম পর্ব। পাগলামি, স্রেফ পাগলামি, মুসা বলল। সিংহের বাড়িতে এসে এইভাবে ঘাপটি মেরে থাকা, তা আবার মানুষ খেকো সিংহ। কিছু বলল না কিশোর, কারণ তার কাছে এটা পাগলামি মনে হচ্ছে না। সে বিশ্বাস করে শক্তির চেয়ে বুদ্ধি বড়। সিংহের গায়ে যত জোরই থাক, মানুষের বুদ্ধির কাছে সে অসহায়, যদি মানুষ ঠিকমতো বুদ্ধি খাটিয়ে তার বিরুদ্ধে লাগতে আসে। নিজের বুদ্ধির ওপর উঁচু ধারণা কিশোরের। মানুষ খেকো সিংহটাকে ছোট করে দেখছে না সে, তবে তাকে হারাতে পারবে না এ কথাও ভাবছে না। সাবধান থাকতে হবে ভাবল সে, আর মাথা ঠান্ডা রাখতে হবে। তার এক পাশে মাটিতে উপর হয়ে শুয়ে আছে মুসা, আরেক পাশে রবিন, চারপাশে শুকনো কাটা ঝোপের বেড়া। আফ্রিকানরা একে বলে বোমা। বুনো প্রাণীর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের চারপাশে এই বেড়ার ঘের দিয়ে নেয় ওরা। কিন্তু এই বেড়ার ভেতরে নিজেদেরকে একটুও নিরাপদ ভাবতে পারছে না মুসা। মোটে তো ৫ ফুট, মরা সিংহও লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারবে। কিন্তু লাফই দেবে না, কিশোর বলল। বেশিরভাগ সিংহই এড়িয়ে যাবে তোমাকে। মানুষ খেকো হলে অবশ্য আলাদা কথা, ওদের মতি গতি বোঝার উপায় নেই। মানুষ খেকো মারতেই তো এসেছি আমরা, তাহলে আর বোমার দরকার কি? খোলা জায়গায় বসলেই পারতাম। তাহলে বিপদ অনেকটা বাড়ত, জবাবটা দিল রবিন। এখানে শুধু সিংহ ঘোরাফেরা করে না, আরো হাজারটা জানোয়ার আছে। অন্ধকারে চিতাবাঘ, হাতি, গন্ডার এসে গায়ের ওপর পড়তে পারে, চমকে দিয়ে হামলা চালিয়ে বসতে পারে। চিতাবাঘের এক থাবায় কিংবা হাতির এক আছাড়ে মুসা আমানের লাশ হয়ে যাবে তুমি। যাতে সেটা না হও সেজন্যই এই বোমা। জন্তু জানোয়ারেরা কাঁটার খোঁচা একদম পছন্দ করে না, তোমার মতোই। বোমার ছোঁয়া পেলেই সঙ্গে সঙ্গে ঘুরে সরে চলে যাবে, অন্তত সেই আশাই করছি। শুধু মানুষ খেকো বাদে। হ্যাঁ, মানুষ খেকো বাদে, কিশোর বলল। তবে সে এলেও আর চুপি চুপি ঘাড়ের উপর লাফিয়ে পড়তে পারবে না। বোমা পেরোতে হলে শব্দ করতেই হবে তাকে। আর সেই সুযোগটাই তুমি নিতে চাইছো? কেঁপে উঠল মুসার গলা। হ্যাঁ চাইছি। ভয় লাগছে নাকি তোমার? না না, শীত। শ্বেতহস্তির খোঁজে চন্দ্রপাহাড়ের দিকে চলেছিল ৩ গোয়েন্দা। পথে থামতে হয়েছে। দিন একটা গেছে বটে আজ, একদিনেই ৫টা খুন। সাভো গায়ের কাছে নাইরোবি মোম্বাসা রেলপথ মেরামত করছিল ৫ জন লোক, তাদেরকে মেরে ফেলেছে সিংহ। সাভোর সিংহের বদনাম সবসময়। অনেক বছর আগে যখন এই রেল লাইন প্রথম বসানো হয়, তখন সারা পৃথিবীর মানুষ চমকে উঠেছিল এক ভয়ঙ্কর খবর শুনে। রেল শ্রমিকদের পাইকারি হারে খুন করছে সাভোর সিংহেরা, মেরে খেয়ে ফেলেছে। তারপর মাঝে মাঝেই এখানে সিংহের ব্যাপক উৎপাতের খবর শোনা গেছে। সেই একই কাণ্ড ঘটেছে এখানে আবারও। জন্তু জানোয়ার ধরতে ধরতে নিজেদের ওপর আস্থা অনেক বেড়ে গেছে ৩ গোয়েন্দার। কোনো জানোয়ারকে আর এখন ভয় পায় না। ওরা জানে বুদ্ধি দিয়ে যে কোনো ভয়াবহ জানোয়ারের মোকাবেলা করা সম্ভব। আশপাশের এলাকায় অনেক দূর পর্যন্ত ওদের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে চিতামানবদের বন্দী করার পর। অশিক্ষিত গ্রামবাসীরা এখন ওদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবতে আরম্ভ করেছে। সেই জন্যই যখন শুনল ওরা এ পথে যাচ্ছে, এসে ধরেছে মানুষ খেকোটাকে মেরে দেওয়ার জন্যে। অনেক বলেও বোঝাতে পারেনি কিশোর, জানোয়ার ধরা আর শিকার করা এক কথা নয়। বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হয়েছে তাকে, অর্থাৎ রাজি হতে হয়েছে। প্রথম সমস্যাটা দেখা দিল, কি করে বুঝবে কোনটা সাধারণ আর কোনটা মানুষ খেকো। শত শত সিংহ রয়েছে এই এলাকায়। অনেক ভেবে চিনতে একটা উপায়ই দেখতে পেল কিশোর। টোপ দিয়ে ফাঁদ পাতা, আর টোপ হতে হবে মানুষকে, যাতে লোভে লোভে মানুষ খেকোটা এসে হাজির হয়। অন্য কেউ সিংহের খাবার হতে রাজি হবে না, তাই ওদেরকেই খাবার সেজে বন্দুক নিয়ে বসে থাকতে হবে। আরও একটা কাজ করব, 2 সহকারীকে নিয়ে আলোচনায় বসে বলছে কিশোর। বোমার 10 গজ দূরে একটা মরা ছাগল বেঁধে রাখবো। কাছে দিয়ে যাওয়ার সময় যে কোনো সিংহ ছাগলের গন্ধ পাবে, আমাদেরও। যদি ছাগলটাকে খেতে আসে ভাববো সাধারণ সিংহ, আর যদি আমাদেরকে খেতে আসে
তাহলে তো বোঝাই যাবে মানুষ খেকো, দেব গুলি চালিয়ে। অত কাছ থেকে মিস করব না। কিন্তু সিংহের খাবার হওয়ার কথাটা ভাবতেই ভালো লাগলো না মুসার। ছাগলটাকে খেলেই বাকি, তাতেই সাধারণ সিংহ হয়ে যাবে না। শুধু মানুষই খায় না মানুষ খেকো সিংহ, সব কিছুই খায়। তা খায়, তবে কাছাকাছি মানুষ থাকলে অন্য জানোয়ারের দিকে ফিরেও তাকায় না। কেন, মানুষের মাংস কি এতই মজা? সিংহের কাছে নিশ্চয়ই। একবার মানুষের মাংসের স্বাদ পেয়ে গেলে আর কিছু তার ভালো লাগে না। বিজ্ঞানীরা বলেন মানুষের মাংসের লবণ বেশি, গোশত নরম, সেজন্যই ভালো লাগে সিংহের। হরিণের কথাই ধরো, সারাদিন লাফালাফি করতে হয় বাঁচার তাগিদে, ফলে মানুষের পেশির চেয়ে শক্ত হয়ে যায় ওদের পেশি। মানুষের চামড়াও অনেক নরম, তাছাড়া লোম নেই, ধরাও সহজ। এত সব সুযোগ সুবিধা থাকতে কেন মানুষ ছেড়ে হরিণ ধরতে যাবে পশুরাজ? যাই হোক, অত ভয়ের কিছু নেই। 30 জন লোক আছে আমাদের, সবাই মিলে সিংহটাকে কাবু করার চেষ্টা করব। কিন্তু তার পরিকল্পনা মতো ঘটল না সবকিছু। বাদ সাধল স্যাবর ডিস্ট্রিক্ট অফিসার, স্টেশন মাস্টার কিংবা 3 গোয়েন্দাকে সঙ্গে নিয়ে যখন তাকে 5টা লোকের মৃত্যুর খবর দিয়ে বলল কিশোররা সিংহটাকে মারতে চায়, তিক্ত কণ্ঠে কালো বিশাল দেহি দৈত্যটা বলল, 30 জন নয়, 3 জন। কিন্তু আমরা একা কি করে করব? প্রতিবাদ করেছে কিশোর। সেটা তোমাদের সমস্যা, আমার নয়। দেখুন, বোঝার চেষ্টা করুন, বোঝাতে চেয়েছে কিশোর। কিছুই বুঝতে চাই না আমি, হাত নেড়ে বলে দিয়েছে ডিস্ট্রিক্ট অফিসার। পারলে করো, না পারলে নেই, আর লোকজন পাবে না। কি কারণে জানতে পারি? রেগে গেছে মুসা। কিশোর কিংবা রবিন হলে হয়তো বলতে পারতো তোমার দেশের লোক মরুক বাঁচুক আমাদের কি, কিন্তু মুসা সে কথা বলতে পারেনি, কারণ আফ্রিকানরা তারই জাত ভাই। মানবিকতার খাতিরে তো বটেই, ভাই হিসেবেও ওদের সাহায্য করা তার দায়িত্ব এবং কর্তব্য মনে করেছে। চোখ গরম করে তার দিকে তাকিয়েছে ডিস্ট্রিক্ট অফিসার। সে কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আমি একজন রাজা, আমার বাপ ছিল রাজা, দাদা ছিল রাজা। আমার এখানকার লোকের কাছে আমি এখনো রাজা মাকুমা। রাজারা কখনো কারো কাছে কৈফিয়ত দেয় না। কিন্তু এখন তো আর রাজা নন, মনে করিয়ে দিতে চেয়েছে রবিন। আপনি ডিস্ট্রিক্ট অফিসার, কেনিয়ার লোকের ভালো মন্দের দায়িত্ব আপনার উপর। ভীষণ রাগে লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে রাজা মাকুমা। মুখ সামলে কথা বলবি, জানিস ধরে এখন চাপকে তোর চাল তুলে দিতে পারি। তোদের মতো সাদা চামড়ার কুত্তাদের মনে রাখা উচিত, কেনিয়া এখন কালো মানুষদের জায়গা। এখানে সাদা চামড়ার ঠাঁই হবে না আর কোনো দিন। সাদাদের কাছে কৈফিয়ত দিতে হবে না আর কারো। হাতের ছোট লাঠিটা দিয়ে বাতাসে বাড়ি মারল সে, কর্তৃত্ব জাহির করার জন্যে। মুসা আর কিশোরের মুখের দিকে তাকিয়ে যেন নরম হলো কিছুটা। বেশ, কেন বেশি লোক নিতে মানা করছি বলছি। কুলিগুলো সব গাধা, বুঝতে পারবে না কোনটা খারাপ সিংহ আর কোনটা ভালো। যেটা দেখবে সেটাই মারবে। এভাবে সিংহ মারতে দিতে পারি না আমি। আইন বলে একটা কথা আছে, যা করার একা একাই তোমাদেরকে করতে হবে। ঠেকাটা যেন কিশোরদেরই। পারবো না, যাও বলে সহজেই চলে আসতে পারত, কিন্তু লোকটার রহস্যজনক আচরণই সিংহ শিকারের প্রতি আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে কিশোরের। মানুষ মেরে সাফ করছে সিংহ, ওটাকে মারার একটা মানবিক দায়িত্ববোধ তো আছেই। মাকুমার দুর্ব্যবহারটাকেও একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সে। প্রতিজ্ঞা করে ফেলেছে যে করেই হোক সিংহটাকে মারবেই, তাহলেই লোকটার দুর্ব্যবহারের জবাব হয়ে যাবে। লোকটার সঙ্গে কথা বলার পর অনেক ভেবেছে কিশোর, এরকম অদ্ভুত আচরণ করলো কেন মাকুমা? ওরা তো খারাপ কিছু করতে যাচ্ছে না, তার দেশের মানুষকে সাহায্য করতে চাইছে। বিদেশিদের উপর রাগ আছে অনেক আফ্রিকানের, তবে মাকুমারটা যেন বাড়াবাড়ি রকমের। ইচ্ছে করেই মানুষ খেকো সিংহের মুখে ওদেরকে ঠেলে দিতে চেয়েছে,
মেরে ফেলার জন্যে। ওরা মরলে যেন খুব খুশি হবে সে। সবকিছু বিচার বিশ্লেষণ করে একটা প্রশ্নই শেকড় গেড়েছে তার মনে, চিতা মানবদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো লোকটার? দলের 20 জন মানুষকে ধরিয়ে দিয়েছে বলে ওদের উপর প্রতিশোধ নিতে চাইছে না তো? দেখা যাবে, আগে মানুষ খেকোটার ব্যবস্থা হোক, তারপর রহস্যটার সমাধান করেই ছাড়বে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিশোর। ঝোপের ভেতর খসখস শব্দ হলো। শোনো, ফিসফিসিয়ে বলল কিশোর, বোধহয় এসে গেছে। .303 লি এনফিল্ড রাইফেলটা তুলে নিল কিশোর। সিংহ মারার জন্য চমৎকার একটা অস্ত্র। 10 কার্টিজের ম্যাগাজিন, বাড়তি আর একটা বুলেট ভরা রয়েছে চেম্বারে। মোট 11টা গুলি, একটা সিংহের জন্য যথেষ্টরও বেশি। মুসা আর রবিনকে রাইফেল আনতে দেয়নি কিশোর, বসার জায়গা খুব কম। এত অল্প জায়গায় 3-3টে রাইফেল নড়াচড়া করতে অসুবিধে। গুলি করার সময় একটার সঙ্গে আরেকটা ঠোকাঠুকি লেগে গোলমাল হয়ে যেতে পারে, আসল কাজেই বিঘ্ন ঘটবে তাহলে। তাছাড়া সিংহকে গুলি করার সময় তার চোখের উপর টর্চ ধরতে হবে কাউকে, সে কাজটা করবে রবিন। সেজন্যই সাথে করে এনেছে বড় একটা হান্টিং টর্চ। নাকের নিচে ছুঁড়ে ফেলে সিংহকে চমকে দেওয়ার জন্য থান্ডার ফ্ল্যাশও এনেছে। একেবারে নিরস্ত্র হয়ে আসেনি মুসা, কোমরে ঝোলানো রয়েছে বিশাল হান্টিং নাইফ। একজন কুলি জোর করে তার হাতে একটা বর্শা ধরিয়ে দিয়েছে, মাসাইদের জিনিস। এই অস্ত্র দিয়ে সিংহ শিকার করে ওরা, আর সিংহ মারায় নাম আছে মাসাইদের। শুধু একটা বর্শা সম্বল করে সিংহের মুখোমুখি হয় ওরা, কাজেই জিনিসটাও সেরকম। মাসাই কুলিটা শিখিয়ে দিয়েছে মুসাকে কিভাবে বর্শাটা ব্যবহার করতে হয়। সমস্ত ব্যাপারটাই হাস্যকর মনে হয়েছে মুসার কাছে। রাইফেল দিয়ে মারতে যেখানে কষ্ট হয়, সেখানে সামান্য একটা বর্শা দিয়ে ফুহ। তবে কুলিটাকে সামনাসামনি কিছু বলেনি সে, লোকটা মনে কষ্ট পাবে ভেবে নিয়ে চলে এসেছে। আর কিছু না হোক, অন্তত হায়না তাড়াতে পারবে এটা দিয়ে। টর্চ জ্বালো, নির্দেশ দিল কিশোর। জ্বালল রবিন। ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসেছে অন্তত 1-20 হায়না। মরা ছাগলটাকে নিয়ে টানাটানি শুরু করেছে। দূর, নিরাশ হলো শিকারীরা। আশা করেছিল সিংহ আসবে, কিন্তু এ কি জ্বালাতন! আলোর পরোয়াই করলো না হায়নাগুলো, ছাগলটাকে ঝোপের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আরে গুলি করো না, মুসা বলল। দেখছো কি, নিয়ে গেল তো, ভয় দেখিয়ে খেয়ে দাও। হ্যাঁ, সিংহটাকেও তাড়াই আর কি, থাকুক, যা করার করুক। কিন্তু আমাদের প্ল্যান নষ্ট করে দেবে, পথছুরি। এটা মন্দ বলনি। হাত রাতে শুরু করলো কিশোর। এই যে পেয়েছি। উঠে দাঁড়িয়ে জোরে একটা পাথর ছুঁড়ে মারল সে। একটা হায়নার চোয়ালে গিয়ে লাগলো, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ওটা। কোনো জানোয়ার ওরকম প্রাণ কাঁপানো চিৎকার করতে পারে না শুনলে বিশ্বাস করা কঠিন, গায়ের রোম দাঁড়িয়ে যায়। ওই চিৎকারই সার, ভয়ও পেল না হায়নারা, চলেও গেল না, বরং মাথা উঁচু করে দেখতে লাগলো শত্রুদের। দাঁত খিঁচিয়ে এগিয়ে এলো কয়েকটা, হুমকি দিল। হায়নাকে ভীতু জীব বলা হয়, যারা বলে তারা আসলে চেনে না জানোয়ারটাকে। একটা হায়না একা কোনো মানুষকে আক্রমণ করে না, এটা ঠিক, অবশ্যই যদি মানুষটা ঘুমন্ত না হয়। ঘুমিয়ে থাকলে দ্বিধা করে না, তাঁবুর কানার নিচ দিয়ে ভেতরে ঢুকে কামড়ে পা কিংবা মুখের মাংস কেটে নিয়ে দৌড় দেবে। তাতে অনেক শিকারী সারা জীবনের জন্য পঙ্গু কিংবা বিকৃত চেহারার হয়ে যায়। তবে জেগে থাকলে কিছুতেই মানুষকে একা আক্রমণ করতে সাহস করে না হায়না। পুরো দলটা কাছাকাছি থাকলে অবশ্য আলাদা কথা, অন্যেরা সাহায্য করবে এই আশা থাকলে তখন বেপরোয়া হয়ে যায় হায়না, একাই এসে আক্রমণ করে বসে। আর যদি দল বেঁধে থাকে তাহলে তো কথাই নেই। বোমার আড়ালে ছিল বলেই হয়তো এতক্ষণ ওদেরকে দেখতে পায়নি হায়নারা। বাতাসও হয়তো ভাটি ছিল, এখন পেয়েছে। চোখের পলকে ওদেরকে ঘিরে ফেললো জানোয়ারগুলো। কাঁটা ঝোপের বেড়ার ফাঁক খুঁজছে ভেতরে ঢোকার জন্যে। বেড়ার গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলু ফেলছে রবিন, দেখছে কোনো হায়নার মাথা ঢুকে পড়লো কিনা। ঢুকলো একটা, রাইফেলের বাঁট দিয়ে বাড়ি মারল কিশোর। বিকট একটা চিৎকার শোনা গেল, পলকে সরে গেল মুখটা। আরেকটা দেখা দিল আরেক দিক দিয়ে, সেটাকে বর্ষার ডান্ডা দিয়ে গুঁতো মারল মুসা, অদৃশ্য হয়ে গেল এটাও। আরেক ফোকর দিয়ে দেখা দিল আরো একটা, তারপর আরেকটা। পিটিয়ে চলেছে কিশোর আর মুসা, কিন্তু মুখ ঢোকানোর বিরাম নেই। বাড়ি মারার জন্য রবিনও একটা লাঠিটাঠি খুঁজছে, চারপাশ দিয়ে মুখ ঢুকিয়ে দিচ্ছে হায়নার দল। একই সঙ্গে এত জায়গায় আলো ফেলা সম্ভব হচ্ছে না রবিনের পক্ষে। মুসা আর কিশোরও কুলিয়ে উঠতে পারছে না,
এভাবে চলতে থাকলে কয়েক মিনিটের মধ্যেই বোমার নিয়ন্ত্রণ চলে যাবে হায়নাদের কাছে। এইবার ভয় পেল তিন গোয়েন্দা। হায়নার চোয়ালের জোরের কথা জানা আছে ওদের। এক কামড়ে মানুষের একটা পা বিচ্ছিন্ন করে ফেলাটা কিছুই না ওদের জন্যে। কোনোভাবেই দাঁত বসানোর সুযোগ দেয়া যাবে না ওগুলোকে। কিন্তু ঠেকাবেই বা কিভাবে? কোনো উপায় তো দেখা যাচ্ছে না। যাদের মারতে এসেছে অযাচিতভাবে তাদেরই একজন এসে বাঁচিয়ে দিল ওদেরকে। ভারী গর্জন শুনে চমকে গিয়ে বোমার বাইরে টর্চের আলো ফেলল রবিন। মস্ত এক সিংহ। হায়নার হুটোপুটি শুনেই হয়তো ব্যাপার কি দেখতে চলে এসেছে। বোমার কাছ থেকে সরে গেল হায়নার দল, তবে একেবারে চলে গেল না। ঝোপের মধ্যে গিয়ে ঢুকে লম্বা লম্বা হাঁক ছাড়তে লাগলো। বোমার কাছে এগিয়ে এলো সিংহটা। রাইফেল তাক করলো কিশোর। টর্চ ধরে রাখো, রবিনকে নির্দেশ দিল সে। হায়নাগুলো গেছে, তাতে লাভ কিছুই হয়নি। এসে হাজির হয়েছে তার চেয়েও বড় বিপদ। তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়েছে আর কি। সিংহের মুখে টর্চের আলো কাঁপছে, তার মানে হাত কাঁপছে রবিনের। সোজা করে রাখো না, কিশোর বলল। তুমি চুপ করে আছো কেন? মুসা বলল। গুলি করলেই হয়। কিন্তু করল না কিশোর। দাঁড়িয়ে গেছে সিংহটা, তাকিয়ে রয়েছে আলোর দিকে। একটু ভয় পায়নি, বোধহয় অবাক হয়েছে। সিংহের স্বভাব বড়ই বিচিত্র। কোনোটা আলোকে ভয় পায়, কোনোটা পায় না। ক্যাম্পের আগুন দেখলে কাছে ঘেঁষে না, আবার ওদিকে গরম ছাইয়ের ওপর শুয়ে থাকতে বেশ পছন্দ করে। আরামে চোখ মোদে। মানুষের চোখের দ্বিগুণ বড় এই সিংহটার চোখ। ধকধক করে জ্বলছে, একেবারে বিড়ালের চোখের মতো। অন্ধকারে বিড়ালের চোখে আলো পড়লে ঠিক এরকম করেই জ্বলে। আয়নার ওপর আলো পড়লে যেমন হয়, অনেকটা সেরকম। জ্বলন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে শিউরে উঠল মুসা। কি হলো? দেরি করছো কেন? গুলি করো। তবু চুপ করে রয়েছে কিশোর। ট্রিগারে আঙুল, কিন্তু চাপ বাড়াচ্ছে না। হিচক হিচক করে হাঁচি দিল সিংহটা। নাকের ফুটো ছড়িয়ে গেছে। ছেলেদের গায়ের গন্ধ উড়িয়ে নিয়ে গেল তার কাছে এক ঝলক বাতাস। দাঁড়িয়ে রয়েছে ওটা, মাত্র 5 ফুট দূরে। এত কাছে থেকে গুলি করলে মিস করার প্রশ্নই ওঠে না। ট্রিগার টানতে দ্বিধা করছে কিশোর। এটাই যে মানুষ খেকোটা, তার কি প্রমাণ আছে? নির্দোষ একটা জানোয়ারকে গুলি করা উচিত হবে না। অপেক্ষা করে দেখতে চাইছে সে, বুঝতে চাইছে এটা আসল সিংহটা কিনা। আলো নাচছে সিংহের মুখে। এমনভাবে নাক কুঁচকাল যেন গন্ধটা পছন্দ হয়নি তার। আস্তে ঘুরে তাকালো মরা ছাগলটার দিকে, তারপর ধীরে সুস্থে রাজকীয় চালে হেঁটে গিয়ে খেতে শুরু করলো ওটাকে। জোরে একটা নিঃশ্বাস ফেলে রাইফেলটা নামিয়ে রাখলো কিশোর। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে, যেন তার হাত পা বেঁধে রাখা হয়েছে। রক্ত চলাচল করতে পারছে না ঠিক মতো। মুসার কাঁধে হাত রাখলো সে। কাঁপছে মুসাও, তবে ভয় যে পেয়েছে কথা স্বীকার করতে চাইল না। খুব শীত না? মুসা বলল। হ্যাঁ, বেশি। রবিনও বলল, তার শীত লাগছে। আসলেই শীত। মধ্য আফ্রিকার আবহাওয়ার এই একটা ব্যাপার, দিনের বেলা যত গরমই থাকুক, রাতে কনকনে ঠান্ডা পড়বে। কেশর নাচিয়ে বিশাল মাথাটা ঘুরিয়ে ঝোপের দিকে তাকালো সিংহটা। অদ্ভুত একটা শব্দ করতে লাগলো। গর্জন নয়, ঘর ঘর নয়, মোলায়েম উম 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 শব্দ। সঙ্গিনীকে ডাকছে, ফিসফিস করে বলল কিশোর। সে শুনেছে সিংহেরা নাকি কথা বলতে পারে, অবশ্যই সিংহের ভাষায়। ভারী আঘ আঘ, আঘের মানে খাবার খুঁজছে সিংহ। তেড়ে আসা সিংহ ভারী কাশি আর খোঁত খোঁতের মিশ্র শব্দ করে। আর গর্জন শুনলে তল্লাট ছেড়ে পালায় বেশিরভাগ জন্তু জানোয়ার। তাই খাবার শেষ করার আগে গর্জন করে না সে, খাওয়ার পর করে। আর সে কি হাঁক! কয়েক মাইল দূর থেকে শোনা যায়। হাতির ডাকের চেয়েও জোরালো সেই শব্দ, বেশি দূর থেকে শোনা যায়। চিৎকার করে যেন ঘোষণা করতে চায় পশুরাজ, আমি এসেছি, মেরেছি এবং খেয়েছি। আমি মহাবীর, মহাক্ষমতাধর পশুরাজ সিংহ। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় এক ধরনের শব্দ করে সিংহ, আবার বাচ্চার সঙ্গে কথা বলার সময় আরেক রকম। এই সিংহটা সেরকম কোনো শব্দ করল না। তার মানে সঙ্গিনীর সঙ্গে আলোচনা কিংবা খোশ গল্প করছে না এখন সে, জরুরি কিছু বলছে।
জবাবে মৃদু শীষ শোনা গেল, যেন ডেকে উঠল ঘুমন্ত একটা পাখি। না শুনলে কে ভাবতে পারবে এরকম করে শীষ দিতে পারে সিংহ? এই শীষ শুনে মানুষ ধোঁকা খাবে, আর জন্তু জানোয়ারেরা চমকে যাবে না, সতর্ক হবে না। বিরাট একটা তামাটে রঙের সিংহী ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো রবিনের টর্চের আলোয়। সরে গিয়ে সঙ্গিনীকে খাওয়ার জায়গা করে দিল সিংহটা। খাবার নিয়ে বাঘ, চিতাবাঘ কিংবা হায়নার মতো হিংসে করে না সিংহেরা। ভাগাভাগি করে খেতে আপত্তি করে না, তবে অবশ্যই দলের গোদা পুরুষ সিংহটা আগে তার ভাগ খাবে, তারপর জায়গা করে দেবে সিংহী আর বাচ্চাদের। মরা ছাগলের দিকে এগোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো সিংহীটা। মাথা ঘুরিয়ে তাকালো বোমার দিকে। গলা লম্বা করে বাতাস শুঁকল। ওই মুহূর্তে ছেলেদের মনে হলো, ইস, মানুষের শরীরে যদি কোনো গন্ধ না থাকতো। শরীরটা নিচু করে ফেলল সিংহী। সাপের মতো বুকে হেঁটে এগোতে শুরু করলো বোমার দিকে। এতক্ষণ স্থির ছিল রবিনের টর্চের আলো, আবার কাঁপতে শুরু করলো। মুসার ঘাড়ের রোম খাড়া হয়ে গেছে জানোয়ারটার চাউনি দেখে। শির দ্বারা বেয়ে ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল কিশোরের। রাইফেল তুলে কাঁধে ঠেকালো সে। সোজা বোমার দিকে এগিয়ে আসছে সিংহী। বড় বড় হয়ে গেছে নাকের ফুটো, যেন গন্ধ শুঁকেই আন্দাজ করতে চাইছে বোমার ভেতরে কি আছে। কাছে এসে থাবা দিয়ে আলতো করে একটা নাড়া দিল বেড়ায়। থরথর করে কেঁপে উঠল পুরো বোমা। আর একটু জোরে নাড়া দিলে ধসে পড়তো বেড়া, কিন্তু তা করল না। কাঁটার খোঁচা পছন্দ হয়নি তার। উঠে দাঁড়িয়ে চক্কর দিতে শুরু করলো বোমাটাকে। তার সঙ্গে সঙ্গে ঘুরছে রবিনের টর্চের আলো। গুলি করছো না কেন? মুসার প্রশ্ন। বুঝতে চাইছি, মানুষ খেকো নাকি শুধুই কৌতূহল। কিশোরের জানা আছে মানুষ মহিলাদের মতোই সিংহীদেরও কৌতূহল হয়। চক্কর শেষ করে পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে বেড়ার উপরে দুপা তুলে দিল সিংহী। উঁকি মেরে ভেতরে দেখতে লাগলো। বর্ষায় হাত রাখলো মুসা। চুপ! সিংহীর উপর থেকে চোখ না সরিয়ে হুঁশিয়ার করল কিশোর। একদম নড়বে না। পরের 10টা সেকেন্ডকে লাগলো 10টা ঘন্টার মতো। অবশেষে একটা হাঁচি দিয়ে মানুষের বদগন্ধটা যেন নাক থেকে ঝেড়ে ফেলে দিয়ে থাবা মাটিতে নামিয়ে নিল সিংহী। ধীরে ধীরে হেঁটে গেল তার স্বামীর কাছে ডিনারে অংশ নেওয়ার জন্যে। আরেকবার বন্দুক নামালো কিশোর। পরীক্ষায় পাশ করেছে সিংহী। প্রমাণ করে দিয়ে গেছে যে সে মানুষ খেকো নয়। এত বড় দুটো জানোয়ারের জন্য একটা ছাগল কিছুই নয়। একটারও পেট ভরল না। ভরপেট না হোক, নাস্তা তো সারা হলো। এমনি একটা ভঙ্গি করেই যেন আকাশের দিকে মুখ তুলে আহার সমাপ্তির ঘোষণা দিল পশুরাজ, অর্থাৎ গর্জন করে উঠল। খাওয়ার ব্যাপারে যে মোটেই হিংসুক নয় সিংহেরা, তার একটা বড় প্রমাণ দিল এই সিংহ দুটো। ছোট একটা ছাগলের একজনেরই ঠিক মতো হয় না, অথচ দুজনে খেলো ভাগাভাগি করে। তারপরও রেখে দিল অনেকখানি। পশুরাজের গর্জন শুনে কয়েক মিনিটের মধ্যেই ঝোপ থেকে বেরিয়ে এলো 8টা সিংহ। এগিয়ে গেল ছাগলের দেহাবশেষের দিকে। আরেকটা সিংহ বেরোলো ওগুলোর পরপরই। তবে ছাগলের দিকে গেল না এই 9 নম্বর সিংহটা। দলের কেউ নয়, বোঝা গেল তার হাব ভাবেই। বয়সে অনেক বড়, এমনকি প্রথম সিংহটার চেয়েও। আকারেও বিশাল, কালো কুচকুচে ঘন কেশর, অথচ সিংহদের কেশরের রং সাধারণত হালকা বাদামি হয়। সরে এসে বসে পড়ল বোমার কাছাকাছি, তাকিয়ে রয়েছে টর্চের আলোর দিকে। পেটে খিদে, ঠোঁটের কোণে লালা গড়ানো দেখেই বোঝা যায়। তবু ছাগলটার দিকে গেল না সে। কিছুক্ষণ বসে থেকে উঠে এগিয়ে আসতে লাগলো বোমার দিকে। এই যে আসছে আরেকটা, কিশোর বলল। সতর্ক হলো আবার। সিংহের এই আসা যাওয়ার ব্যাপারটা অভ্যস্ত হয়ে গেছে ওরা। প্রথমবারের মতো ভড়কালো না। বারবার এসে নাক সিঁটকাবে সিংহ, হাঁচি দেবে, ঘুরবে ঘাড়বে, তারপর চলে যাবে। এই তো দাঁড়িয়েছে। এটাও হয়তো একই কাণ্ড করবে। মানুষের গন্ধে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে চলে যাবে ছাগল খাওয়ার জন্যে। ঠিক এই সময় চুলকাতে শুরু করলো মুসা। কিসে কামড়াচ্ছে? নার্ভাসনেস, নিচু গলায় বলল কিশোর। ভয় পেলে অনেক সময় হয় ওরকম। তারপর সে নিজেও অনুভব করলো ব্যাপারটা। কি যেন উঠে এলো পা বেয়ে, কুট করে কামড়ে দিল। পিঁপড়ে! প্রায় চিৎকার করে উঠল সে। ইস, আর সময় পেল না হতচ্ছাড়ারা।
সিংহের ঝামেলাটা মিটে যাওয়া তক অপেক্ষা করতে এমন কি ক্ষতি হতো? বোমা তৈরির আগে জায়গাটা ভালো মতো দেখে নেওয়া হয়েছে পিঁপড়ে আছে কিনা। তখন কিচ্ছু চোখে পড়েনি, না পিঁপড়ের বাসা না কোনো পিঁপড়ে। কামড়েই বোঝা যাচ্ছে সৈনিক পিঁপড়ে, আল্লাহ জানে কোত্থেকে আসছে। সামরিক বাহিনীর মতোই মার্চ করে এসেছে হয়তো বহু দূরের কোনো এলাকা থেকে। আর পড়বি তো পর, বোমাটা পড়েছে একেবারে ওদের চলার পথে। রবিনও কামড় খেয়েছে, উফ করে উঠে বলল, জ্যান্ত খেয়ে ফেলবে নাকি রে বাবা। হাত দিয়ে ঝেড়ে ফেললো কয়েকটা পিঁপড়েকে। কাইসে, উফ! ঝাড়তে শুরু করলো মুসাও। রবিনের হাতে টর্চ। এই অবস্থায় অস্থির হলে মহা বিপদ। তাড়াতাড়ি বলল কিশোর, আস্তে রবিন, অত নড়ো না। মুসা, চুপ করো। বলে কি? চুপ করবো কিভাবে? খেয়ে ফেললো তো। পিঁপড়েরা খেতে এখনো দেরি আছে, সিংহের দেরি হবে না। ওটা আর কি করবে? ওরকম কয়টাই তো এলো আর গেল, কিছুক্ষণ দেখুক, আপনিই চলে যাবে। এটার ভাবভঙ্গি কিন্তু সুবিধের লাগছে না আমার কাছে। মনে হচ্ছে আগের দুটোর মতো নয় এটা। বার কয়েক এপাশ ওপাশ ঝাঁকি খেল সিংহের লেজটা, তারপর সোজা হয়ে গেল বন্দুকের নলের মতো। মাথার সাথে লেপটে গেছে কান, দাঁত বেরিয়ে পড়েছে। গর্জন করছে না, শুধু শুধু মোলায়েম এক ধরনের আহ শব্দ। যে অ্যাঙ্গেলে রয়েছে তাতে সিংহের হৃৎপিণ্ডে গুলি লাগাতে পারবে না কিশোর। মারতে হলে এখন মগজে গুলি করতে হবে। মাথার ওপরের অংশে যেখানে মগজ আছে বলে মনে হয়, সিংহের মগজ আসলে ওখানে থাকে না। ওখানটায় শুধুই চুল, আর কিচ্ছু নেই। মগজের নাগাল পেতে হলে দুই চোখের ঠিক মাঝখানে নিশানা করতে হবে। রাইফেল তুলে লক্ষ্য স্থির করল সে। শরীরটাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছে সিংহ। এই অবস্থাকে বলা হয় স্প্রেড, অর্থাৎ ছড়িয়ে থাকা। তারপর দেবে লাফ। কামড়ে চলেছে পিঁপড়েগুলো। উপেক্ষা করার চেষ্টা করলো কিশোর। সিংহের নখগুলো মাটিতে আঁচড় বসানোর সঙ্গে সঙ্গে গুলি করল সে। ঠিক এই সময় থান্ডার ফ্ল্যাশ ছুড়ল রবিন। সিংহের নাকের নিচে ফাটল ওটা। বেয়ারা জিনিসটাকে এক চড় মেরে বোমার ভেতরে লাফিয়ে পড়ল সে। দ্রুত ঘটতে লাগলো ঘটনা। ধাক্কা লেগে রবিনের হাত থেকে টর্চ পড়ে গেল, নিভল না, জ্বলতে থাকলো ঘাসের ওপর শুয়ে। বর্ষাটা তোলার চেষ্টা করছে মুসা। সিংহের 500 পাউন্ড ওজনের শরীরের তলায় চাপা পড়েছে ওটা। সিংহের থাবার কাছ থেকে লাফিয়ে সরে গেছে কিশোর। আরেকবার গুলি করার ভরসা পাচ্ছে না, যদি ফসকে গিয়ে রবিন কিংবা মুসার গায়ে লাগে। অনেক চেষ্টা করে শেষের রাইফেলের নলটা রাখল সিংহের মাথায়, কিন্তু গুলি করার আগেই এলো আঘাত। প্রচন্ড থাবা লাগলো নলের গায়ে। ওরকম একটা আঘাতেই মেরুদণ্ড ভেঙে গিয়ে মরে যায় জেব্রার মতো জানোয়ার। ঘোড়ার চেয়ে কম শক্তিশালী নয় ওগুলো। বাঁকা হয়ে গেল বন্দুকের নল। শেষ মুহূর্তে সামলে নিয়েছে কিশোর। ওই সময় ট্রিগারের চাপ লাগলে ফেটে যেত নল। ওখানেই মারা পড়তো 3 গোয়েন্দা আর সিংহটা। ট্রিগার থেকে আঙুল সরিয়ে আনলো সে। হাঁ করে তাকে কামড়াতে এলো সিংহ। খোলা হাঁয়ের ভেতর বাঁকা নলটাই ঢুকিয়ে দিয়ে গলায় খোঁচা মারল কিশোর। আরো জোরে ঠেলে নলটা একেবারে গলার ভেতরে ঢুকিয়ে দিল। পড়ে গেল সিংহটা। আঁচড়ে খামচে রাইফেলটাকে মুখ থেকে বের করার চেষ্টা করছে। গড়াগড়ি খেতে শুরু করলো মাটিতে। মুখের ভেতর রাইফেল তো আছেই, আরো একটা ব্যাপার বিরক্ত করছে এখন তাকে। কামড়, পিঁপড়ের কামড়। উঠে দাঁড়িয়ে গা ঝাড়া দিল, মুখ থেকে ফেলে দিয়েছে রাইফেলটা। কামড়ে চড় মেরে শরীর থেকে পিঁপড়ে খসানোর চেষ্টা করছে। গলার মধ্যে ঢুকে পড়েছে পিঁপড়ে, কানে ঢুকছে, চোখে ঢুকছে, কামড়ে কামড়ে পাগল করে দেবে যেন তাকে। বোমার মধ্যে নাচানাচি আরম্ভ করেছে সে। ভুলেই গেছে যেন ছেলেদের অস্তিত্ব। পিঁপড়েরাও নতুন শিকার পেয়ে পুরনো শিকারকে ছেড়ে দিয়েছে। সিংহটাকে কাবু করায় মন দিয়েছে ওগুলো। বড় বড় পিঁপড়ে, 1 ইঞ্চি লম্বা আর সাংঘাতিক ধারালো চিমটার মতো চোয়াল। হাজারে হাজারে এসে আক্রমণ করে সিংহকে মেরে ফেলে সৈনিক পিঁপড়ে। যাওয়ার সময় ঝকঝকে কঙ্কালটাকে শুধু রেখে যায়। ছোট্ট এই জীবটাকে আসতে দেখলেই তাই হাতি গন্ডারের মতো পশুরাও প্রাণ ভয় পালায়। আর কোনো উপায় না দেখে লাফ দিয়ে বোমা থেকে বেরিয়ে এলো সিংহটা। অন্ধকারের দিকে দৌড় দিল। ঝোপঝাড় ভেঙে ওটার ছুটে যাওয়ার থেকে আন্দাজ করা গেল ডোবার দিকে চলেছে। টর্চটা তুলে কিশোর আর মুসার মুখ দেখল রবিন। ওদের মুখ, হাত, কাপড় রক্তাক্ত হয়ে আছে। কোথা থেকে যে রক্তটা বেরোলো দেখা গেল না। আঁচড় টাচড় অনেকই আছে, কিন্তু কোনোটাই এত গভীর নয় যে রক্ত বেরোতে পারে। স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর।
রক্তটা সিংহের, আমাদের নয়। জায়গা মতো গুলি লাগাতে পারিনি, মাথার চামড়া কেটেছে বড়জোর। চলো, কুনুইয়ের কাছে হাত বোলাতে বোলাতে বলল মুসা। ভাগি এখান থেকে, যথেষ্ট হয়েছে। না, হয়নি, এখনো বাকি আছে। বাকিটা কি আছে বুঝতে পারল না মুসা। রবিন বুঝিয়ে দিল, হিংস্র জানোয়ারকে জখম করলে তার পিছু নিয়ে গিয়ে খুঁজে বের করে শেষ করে দিতে হয় ওটাকে, নইলে ব্যথায় কষ্ট পায়। তাছাড়া ভয়ানক বিপজ্জনক হয়ে ওঠে। মানুষ দেখলেই আক্রমণ করে বসে। তখন সাধারণ জানোয়ারই ভয়ঙ্কর হয়ে যায়, মানুষ খেকো হলে তো কথাই নেই। সকালেও তো যাওয়া যায়, মুসা বলল। এখনই যেতে হবে, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। সকাল হতে হতে বহুদূর চলে যাবে। কিন্তু যাবে কি নিয়ে? রাইফেলটা তো বাদ। বর্ষাটা তো আছে। এসো, দাঁড়াও, আগে আঁচড়গুলোর ব্যবস্থা করি। বুশ জ্যাকেটের পকেট থেকে পেনিসিলিন মলমের একটা টিউব বের করলো কিশোর। এখনই লাগানোর কি দরকার? এমন তো কিছু কাটেনি। সিংহের নখের একটা আঁচড়ই মরণ ডেকে আনতে পারে তোমার। ব্লাড পয়জনিং। নখ পরিষ্কার রাখে না সিংহ। নখের নিচে মাংস আর রক্ত লেগে থাকে, পচে বিষাক্ত হয়ে যায়। ওই বিষ রক্তে ঢুকলে মারাত্মক বিপদ ডেকে আনে। একজনের কথা জানি, মাত্র একটা আঁচড় ওকে হাসপাতালের বিছানায় 6 মাস শুইয়ে রেখেছিল। মুসা আর রবিনের আঁচড়গুলোতে পেনিসিলিন মলম ডোলে লাগিয়ে দিল কিশোর, তারপর লাগালো নিজের গুলোতেও। হয়েছে, চলো এবার। সিংহ এলাকায় একটা নয়, আরো আছে। মরা ছাগলটা যেখানে বেঁধেছিল সেখানে টর্চের আলো ফেলল রবিন। ছাগলটাও নেই, সিংহগুলোও চলে গেছে। গুড, কিশোর বলল। ওদের নিয়ে ভাবতে হলো না আর। অত শিওর হও না, কাছাকাছিই থাকতে পারে। ঝোপের মধ্যে শুয়ে নাস্তা হজম করছে হয়তো। আমাদের চারপাশে ছড়িয়ে থাকলেও অবাক হব না। মানুষ খেকেও না হতে পারে, কিন্তু আমরা গায়ের ওপর গিয়ে পড়লে ছেড়ে কথা কইবে না। বোমার বেড়া ফাঁক করে বেরিয়ে গেছে সিংহ। বর্ষার মাথা দিয়ে চাড় মেরে ফাঁকটা আরো বড় করলো মুসা। বেরোলো ওখান দিয়ে। তার পেছনে টর্চ ধরে বেরোলো রবিন, সবশেষে কিশোর। যেখানে লাফিয়ে পড়েছে সিংহটা সেখানে গভীর হয়ে মাটিতে বসে গেছে নখ। তারপর সোজা গিয়েছে ডোবার দিকে। সারা পথে রক্তের দাগ রেখে গেছে। সেই চিহ্ন ধরে সাবধানে এগিয়ে চলল গোয়েন্দারা। তীক্ষ্ণ চোখ রেখেছে প্রতিটি ঝোপ, প্রতিটি পাথরের ওপর। যে কোনোটার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে সিংহ, কিংবা যে কোনো পাথর আচমকা সিংহের রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে ওদের ঘাড়ে। ঝোপের ভেতর থেকে শোনা গেল ঘুম জড়ানো গোঙানি আর গড়গড়। অন্য কোনো সিংহ হবে। ডোবার পাশে এসে দেখা গেল 3টে সিংহ পানি খাচ্ছে। একেবারে ওগুলোর মুখোমুখি পড়ে গেল ওরা। ঝোপের ভেতর থেকে শোনা গেল ঘুম জড়ানো গোঙানি আর ঘর ঘর। অন্য কোনো সিংহ হবে। ডোবার পাড়ে এসে দেখা গেল 3টে সিংহ পানি খাচ্ছে। একেবারে ওগুলোর মুখোমুখি পড়ে গেল ওরা। একদম চুপ, হুঁশিয়ার করল কিশোর। নড়বে না। টর্চের দিকে মুখ তুলে তাকালো সিংহগুলো। ভয় পেয়েছে ছেলেরা, এটা প্রকাশ করা চলবে না। সবচেয়ে শান্ত সিংহটাও অনেক সময় পলায়মান মানুষকে তাড়া করার লোভ সামলাতে পারে না। পিছে হটো, ফিসফিসিয়ে বলল কিশোর, খুব আস্তে আস্তে। জানোয়ারগুলোর উপর চোখ স্থির রেখে ধীরে ধীরে পিছে হটতে লাগলো 3জনে। তাড়াহুড়ো করল না। পিছু হটতে গিয়ে কোনো শিকড়ে বা পাথরে পা বেঁধে পড়ে যাওয়াটা এখন বিপজ্জনক। উঠে দাঁড়ানোর সুযোগ আর নাও পেতে পারে। দূর দূর করছে কিশোরের বুক। বিপদের পরিমাণ আঁচ করতে পারছে। পেছন থেকে এসে এখন আহত সিংহটা হামলা চালালে কিছুই করতে পারবে না ওরা। কাজেই একটা চোখ রেখেছে সামনের সিংহগুলোর ওপর, আরেকটা চোখ দিয়ে রক্তের চিহ্ন দেখার চেষ্টা করছে। পানি খেয়ে কোনখান দিয়ে উঠে গেছে সিংহটা। পায়ের ছাপ খুঁজে লাভ নেই, আশেপাশে অসংখ্য সিংহের পায়ের ছাপ। কোনটা যে আহতটার বোঝার উপায় নেই। ডোবার ধার ধরে ঘুরে অর্ধেকটা আসার পর যা খুঁজছিল পেয়ে গেল। একটা পাথরে রক্ত লেগে রয়েছে। রক্তের চিহ্ন চলে গেছে বনের ভেতর। যতটা আশা করেছিল তার চেয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। খোলা জায়গায় থাকেনি সিংহটা, ঝোপঝাড়ে গিয়ে ঢুকেছে। ওদের আশেপাশে যে কোনো একটা ঝোপে লুকিয়ে থাকতে পারে। এখানেই শেষ হচ্ছে সিংহের গর্জন এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই খাস ফড়িং এর। ধন্যবাদ।